ভারতীয় পণ্য বর্জনের ডাক যে সফলকাম হচ্ছে তার ছোট্ট উদাহরণ হচ্ছে প্যারাশুট তেল। ভারতের মেরিকো কোম্পানির এই প্যারাশুট নারকেল তেল একেবারে বিক্রিটা গত 7 বছরের মধ্যে একেবারেই তলানিতে এসে থেমেছে। তাদের কোম্পানির একজন মধ্য শ্রেণীর যে কর্মকর্তা তিনি বলেছেন যে বর্তমান সিচুয়েশনে এই নারকেল তেল বিক্রিটা একেবারেই কমে গেছে। তিনি সিচুয়েশনটা কি সেটা ব্যাখ্যা করেন নাই, তবে পরিষ্কার বোঝা যায় বাংলাদেশের সাধারণ মানুষ এই প্যারাশুট নারকেল তেল কিন্তু বেশিরভাগ ব্যবহার করত। সেই জায়গায় এখন এটা বর্জন করা শুরু করে দিয়েছে। এই বর্জন করার মধ্য দিয়ে হলো কি, একটা কোম্পানির যে কোনো একটা প্রতিষ্ঠানের একটি মাত্র কম্পোনেন্ট দিয়ে একটি মাত্র পণ্য দিয়েই কিন্তু সেই কোম্পানিটা উঠে যেতে পারে। এই মেরিকো কোম্পানির অন্যতম একটা পণ্য হচ্ছে এই প্যারাশুট নারকেল তেল, যেটা বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে ব্যবহৃত হতো। সেইটার অবস্থা এখন এই। অতএব এটা একটা বাংলাদেশে যারা এখন ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে রত রয়েছে তাদের জন্য একটা বড় সুখবর। আরেকটি কথা বলতে চাই, আমাদের যে গত ঈদ উল ফিতরের যে বড় উৎসব গেল, যেখানে ভারতীয় শাড়ি, থ্রি পিস এইগুলো বেশি কেনাকাটা করা হতো, কিন্তু দেখা গেল বাংলাদেশে এই ভারতীয় পণ্য বিশেষ করে শাড়ি এবং থ্রি পিস বিক্রির একটা বড় জায়গা হচ্ছে মিরপুর। সেইখানকার ব্যবসায়ীদের উপরে একটা জরিপ চালিয়ে একটা পত্রিকায় রিপোর্ট করেছিল। সেখানে দেখা গেল যে তাদের এই ঈদ উপলক্ষে বেচাকেনা একেবারেই কমে গেছে। তারা তাদের যে বিনিয়োগ ছিল সে বিনিয়োগটা উঠাতে পারে নাই। এমনকি তারা নগদ টাকা দিয়ে এই শাড়ি থ্রি পিস গুলো কিনেছিল, এখন তারা বিক্রি করতে না পারার কারণে তাদের এই বিনিয়োগটা এখন বসে গেছে। তাহলে এটাও দেখা যাচ্ছে যে ভারতীয় পণ্যের উপর থেকে বাংলাদেশের মানুষ যে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা একটা বড় ধরনের সেটব্যাক পড়ে গেছে ভারতের উপরে। ভারতের রপ্তানি বাণিজ্যে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। এরপরে আরেকটি কথা এখন বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যে বিনা ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী দুই দিন আগে যে প্রেস কনফারেন্স করার সময় তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের নাকি 90% পেঁয়াজ ভারত থেকে আমদানি করতে হয় এবং এই পেঁয়াজ আমদানি করেই আমাদের নাকি চলতে হয়। তিনি কি একবারও কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছ থেকে ডাটা নেন নাই? সেখানে তো পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে বাংলাদেশের বছরে পেঁয়াজ লাগে 25 লক্ষ টন, অথচ আমাদের এখানে উৎপাদন হয় 36 লক্ষ টন। এখানে কিছু মেইনটেনেন্সে যে সমস্ত পচে বা অন্যান্য কারণে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, উৎপাদনের সময় হতে পারে, এইটার কারণেই আমাদের কিছু পেঁয়াজ আমদানি করতে হয়। এটা নাও করা যেতে পারে, যদি একটু সচেতন হয় আমাদের কৃষকরা, তাহলে এটা আমদানি করার কোনো প্রয়োজন হয় না। তাহলে কি দাঁড়াবে, আমাদের এই পেঁয়াজ হচ্ছে এমনি সুস্বাদু পেঁয়াজ। এটা যদি আমাদের বাংলাদেশে একটু বেশি দামেও কেনা হয়, তাহলে সেই অর্থটা পাবে আমাদের কৃষকরা, পাবে আমাদের ব্যবসায়ীরা, এবং এইটার উপরেই নির্ভর করে অনেক কর্মসংস্থান এর মধ্যেই কিন্তু হয়ে যেতে পারে। ভারতীয় পেঁয়াজ কেন আমাদের আমদানি করতে হবে? কোনো প্রয়োজনই পড়ে না। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটা বক্তৃতায় কিন্তু বলেছিলেন যে বিএনপি নাকি ভারতীয় পণ্য বর্জন করছে, কিন্তু বিএনপি নেতারা কেন তাদের বউদের শাড়ি, থ্রি পিস এগুলো এনে পুড়িয়ে দিচ্ছে না? তাহলে তো বুঝতাম যে ভারতীয় পণ্য বর্জন করছে। আরেকটা কথা বলেছিলেন যে বাংলাদেশের ঘরে ঘরে ভারতীয় মশলা ব্যবহার করা হয়। এখন আমি এই মশলার কথাটাই বলতে চাচ্ছি যে ভারতীয় যে মশলা আছে এইটা পরীক্ষা করে দেখা গেছে যে এখানে ক্যান্সারের উপাদান রয়েছে, যে কারণে আফ্রিকা, ইউরোপ, আমেরিকা থেকে ভারতীয় মশলা এখন ফেরত যাচ্ছে। তাহলে আমি বাংলাদেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি ভারতের এই যে ক্যান্সারের উপাদান সম্বলিত যে মশলা আছে সেই মশলা আপনারা ব্যবহার করতে চান, নাকি বাংলাদেশে যে একেবারে নির্ভেজাল মশলা তৈরি হয় এমনকি যে বাটা মশলা আপনারা ব্যবহার করেন সেটা করবেন? তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন। আপনাদের তো শুধু বেশি দাম দিয়ে ভারতীয় মশলা খেয়ে এবং নিজের মধ্যে ক্যান্সার উৎপাদন করার তো কোনো দরকার নেই। তাহলে দুই ভাবেই আপনাদেরকে ভারতে পয়সা দিতে হবে। একবারে মশলা কেনার সময় দিচ্ছেন টাকা, আবার ক্যান্সার হলে সেই রোগ সারার জন্য যেতে হবে আপনাদের ইন্ডিয়াতে। কেন আপনারা দুই ভাবে সেখানে টাকা দিবেন? এই টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর একটা বিষয় দাঁড়াচ্ছে যে যে ভারতের কয়েকদিন আগেও বলা হচ্ছিল যে ভারত নাকি আমাদের এখানে গরু রপ্তানি করে, পেঁয়াজ রপ্তানি করে, তারপরে চাল রপ্তানি করে। এগুলো তো তারা রপ্তানি করে না, এগুলো তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে। এই যে পেঁয়াজের কথা আপনাদের কয়েকদিন আগেও কিন্তু বলা হয়েছিল
সেটা হচ্ছে ডিসেম্বরে হঠাৎ করে এখানে পেঁয়াজ তারা রপ্তানি বন্ধ করে দিয়ে বাংলাদেশে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে দেওয়া হলো। রাতারাতি পেঁয়াজের দাম বেড়ে যে সাধারণ মানুষের পকেট থেকে অতিরিক্ত টাকা চলে গেছে। ঠিক চাইলেও এরকম ভাবে তারা যখন বাংলাদেশে সংকট দেখা দেয়, যখন কোনো আমদানির বিকল্প তৈরি করতে সময় লাগে, ঠিক সেই সময় তারা এই কাজটা করে। এখন যদি সময় থাকতেই চাল আমদানির জন্য মিয়ানমার আছে, অনেক জায়গা আছে যে সমস্ত জায়গা থেকে বিকল্প ভাবে আনা যায়। তারপরে গম আমদানির জন্য তো আমাদের রাশিয়া, ইউক্রেন এবং অন্যান্য জায়গা থেকে বিকল্প জায়গা আছে, সে সমস্ত জায়গা থেকে নিয়ে আসা যায়। তারপর ক্যাপিটাল মেশিনারিজ, শুধু ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে কেন? চীন আছে, মালয়েশিয়া থেকে এই যে এখন আনা হচ্ছে সমস্ত জায়গা থেকে, তারপর তাইওয়ান থেকে আনা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আনা হচ্ছে। তাহলে কেন ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে? ভারতের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। এবং এই যে প্রয়োজন নেই, এই কাজটা করছে কি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক নেতারা কিন্তু এখনো পর্যন্ত এই আন্দোলনে এখনো নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে নাই। শুধু বাংলাদেশের জনগণ এই কাজটা করে যাচ্ছে। আর এটার যে একটা সুফল পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু বুঝতে পারি যে তিনি আমাদের চেয়ে বেশি ইনফরমেশন রাখেন। তিনি যে কেন বললেন যে তাকে ক্ষমতা থেকে হটাতে চায়, কে হটাতে চাচ্ছে? অতি বাম অতি ডান এরা কি মানে এই সরকারকে হটানোর মতো ক্ষমতা রাখে? যে বিএনপি ডিএমপি সবাই মিলে যখন একটা আন্দোলন সংগ্রাম করবে, তখন হয়তো দেখা যাবে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে মানে চলে যেতে হবে। আর সরকার পরিবর্তনের ক্ষমতা তো শুধুমাত্র জনগণের, যারা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে, সেই সুযোগ তো সরকার রাখে নাই। এবং এই কথাটাই আমেরিকার যে মানবাধিকার রিপোর্ট আছে, সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে বাংলাদেশের জনগণের ভোট দিয়ে সরকার পরিবর্তনের যে ক্ষমতা সেটা তারা হারিয়ে ফেলেছে। এই বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘিত হয় পদে পদে, এখানে জেলখানায় মানুষ মারা যায়, এখানে হেফাজতে পুলিশ হেফাজতে লোক মারা যায়, এবং এই কথাগুলো কিন্তু আমেরিকার যে মানবাধিকার রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। আরেকটি কথা বলা হয়েছে যে এখানে মানুষের যে কথা বলার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সিভিল সোসাইটির যে স্পেস, সেটাও কিন্তু সংকুচিত হয়ে গেছে, এই কথা কিন্তু বলা হয়েছে। এবং এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপরে আরেকটি রিপোর্ট হয়েছে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে, যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তারা যে একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেখানেও কিন্তু বাংলাদেশের অবস্থান এখন 165তমতে চলে আসছে, যেটা আগের বছরে ছিল 163, 2 ধাপ আরো পিছিয়েছে। এবং এর চেয়েও কিন্তু 2008-9 সালে কিন্তু বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশ অনেক এগিয়ে ছিল। এখন এই সরকারের আমলে সেই 2014 সাল থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের সাংবাদিকরা সেলফ সেন্সরশিপ করে তাদের স্বাধীনতাকে মানে একেবারে বিকিয়ে দিয়েছে এই সরকারের আমলে। এখন এই অঞ্চলে আফগানিস্তানের মতো একটা মৌলবাদী দেশ, যেটা সরকার, যেটা সেটার সংবাদপত্রের স্বাধীনতাও আমাদের চেয়ে এখন উপরে, মত প্রকাশের স্বাধীনতার দিক থেকেও তারা এগিয়ে রয়েছে। শেষ করব প্রধানমন্ত্রীর ওই কথাটা দিয়েই। উনি যে বলছেন যে তাকে হটানোর জন্য অতি বাম অতি ডানেরা মানে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু আসলে তো এই সরকারকে হটানোর কোনো প্রয়োজন নেই। এই সরকার অর্থনৈতিক যে দুরবস্থার মধ্যে পড়েছে, তাতে নিজেরাই কিন্তু হটে যাবে। এখন এই সরকারের যে রিজার্ভ পরিস্থিতি, একেবারেই মানে 3 মাসের আমদানি ব্যয় মিটানোর মতো ক্ষমতা তাদের নেই, $14 বিলিয়ন নিচে চলে আসছে। এরপরও কিন্তু বাংলাদেশ থেকে নিয়মিত ডলার পাচার হয়ে যাচ্ছে, এবং এই ডলার পাচার রোধ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক। তারা এখানে রোধ করতে পারছে সাংবাদিকরা যাতে এই বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করে একেবারে ভিতরের খবর যাতে প্রকাশ করতে না পারে, লুটপাট তারপরে চুরি চামারি চিত্র যাতে তুলে ধরতে না পারে, এই জন্য সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢোকার উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। কিন্তু ব্যাপার দাঁড়ালো, যতই নিষেধাজ্ঞা দেওয়া হোক না কেন, লুটপাট তারপরে ডলার পাচার এটা তো আর রোধ করতে পারছে না। আর এটা রোধ করতে না পারলেই পরে বাংলাদেশে কিন্তু নতুন নতুন কোনো কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না, নতুন কোনো শিল্প কলকারখানা তৈরি হচ্ছে না, যা হচ্ছে বাইরে হচ্ছে। এই যে এস আলম বাইরে করছে, সামিট গ্রুপ বাইরে করছে, আরো অনেক অনেক কোম্পানি, বিসমিল্লাহ গ্রুপ অনেক কোম্পানি এখন বাইরেই তাদের প্রতিষ্ঠান গড়ে তুলছে। আর এদিকে বাংলাদেশ যত ব্যাংক আছে, বাংলাদেশের যত ব্যাংক বিমা আছে, এইগুলো থেকে টাকা পয়সা লুটপাট করে তারা বাইরে নিয়ে চলে যাচ্ছে। এই যে শেখ বাচ্চু, তারপরে আরেকজন ছিলেন মহিউদ্দিন খান আলমগীর, পিকে হালদার, এরা কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে চলে গেছে। এই টাকা যেহেতু বাংলাদেশে এখন নেই, ডলার এখন বাংলাদেশে নেই,
তাহলে নতুন তো কোনো আর কলকারখানা হচ্ছে না, ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না, তাহলে সরকার কিসের উপরে দাঁড়িয়ে এই দেশ চালাবেন? এবং রাজস্ব আদায়ে একেবারে ঘাটতি, নিয়মিত ঘাটতি হয়ে যাচ্ছে, যে সরকার চালানো খুবই কষ্টকর হয়ে যাবে, সেটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বুঝতে পেরেছেন, পেরেই কিন্তু তিনি এই কথাগুলো বলে যাচ্ছেন।